হ্যাঁ, সুসময়। তো আজকে তোদের এর আগের দিনে শেষ করেছিলাম যেখানে পপুলেশন ইন্টারাকশন। ওকে, তো আজকে আমরা শুরু করব এখান থেকে, প্রিডেশন থেকে। ওকে, প্রিডেশন সম্পর্কে এখানে যেসব তথ্য দেওয়া আছে এবং যেগুলো আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। ওকে, তোরা মনোযোগ সহকারে শোন। ওকে, অরিজিৎ ভাই ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখ তোরা। ওকে, এবং এনসিআরটিটা পড় যেগুলো বলছি, বুঝতে পারলি? দেখ, প্রিডেশন কি বলছে, তাহলে প্রিডেশনে কি জানি আমরা রিলেশনটা। প্রিডেশনে কি হয়, প্রিডেশন মানে কি বলবি, শিকারি। ওকে, এখানে যে রিলেশনটা দুটো স্পিসিস এ বি হলে কি হয়, প্রিডেশনের ক্ষেত্রে একজনের কি হবে, উপকার হবে, আরেকজনের ক্ষতি হবে। ওকে, পজিটিভ আর হলো নেগেটিভ, তাই কি না? তো দেখ এখানে আমাদের দেখ এগুলোতে জাস্ট খালি এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, আর কিছু ইম্পর্টেন্ট তথ্যও আছে। এই যে হোয়েন উই থিঙ্ক প্রিডেশন, আচ্ছা প্রিডেশন বা প্রিডেশন থেকে কার কার নাম আসবে, প্রিডেটরস আর হলো প্রে। প্রিডেটর মানে হচ্ছে যে, হ্যাঁ প্রিডেটর মানে যে শিকার করে, আর প্রে, প্রে মানে হচ্ছে যে যেই প্রাণীটাকে শিকার, মানে প্রাণীকে শিকার করা হয়, বুঝতে পারলি? তো এই প্রিডেশনের ক্ষেত্রে, এই ঘটনার ক্ষেত্রে যেটা সিম্পল এক্সাম্পল, যেমন ইয়েতে কী হয়, বনের মধ্যে হয় টাইগার। টাইগার কি একটা প্রিডেটরস, কাকে শিকার করে, হরিণকে। ওকে, এখানে টাইগার হলো প্রিডেটর আর ডিয়ার, হরিণ হলো প্রে, বুঝতে পারলি? আমাদের এটাই মাথায় আসে। এখানে বলছে যে বাট স্প্যারো, স্প্যারো যে পাখিটা আছে, ইটিং এনি সিড, বীজ খায় বিভিন্ন প্লান্টের যেটা। ওকে, নো লেস is a predator. Although animal eating plants are categorized separately as herbivores. ওকে, দেখ এখানে এই প্রিডেশন ইয়েটা এখানে শুধু এখানে বলছে যে প্লান্টের ক্ষেত্রেও কী হয়, কিছু কিছু প্রাণী আছে, যেমন স্প্রো কথা বলেছে, এর কী খায়, সিড খায়, বীজ খায় প্লান্টের। তাহলে ওটাই বলছে যে অ্যানিমেলরা যখন প্লান্ট খায়, ওকে, সেটার ক্ষেত্রে তাদের কি বলা হয়, হার্বিভোরস বলা হয়। ওকে, বুঝতে পারলি? যেমন ছাগল কী খায়, ঘাস খায়, গরু কী খায়, ঘাস খায়, তাহলে কি বলবো, তাদের হার্বিভোরস। ওকে, আবার হার্বিভোরসদের কে খায়, কার্নিভোরসদের। ছাগল কী কে খায়, ছাগল কী কে খায়, বাঘ খায় বা মানুষ খায়। ওকে, তখন তাদের বলা হয় কার্নিভোরস, বুঝতে পারলি? দে আর ইন ব্রড ইকোলজিক্যাল কনটেক্সট নট ভেরি ডিফারেন্ট ফ্রম প্রিডেটরস। বলছে যে তারাও প্রিডেটরের মতোই কাজ করছে, বিশেষ মানে সেটা থেকে আলাদা নয়। ওকে, অ্যান্ড বিসাইডস অ্যাক্টিং অ্যাজ কন্ডুইটস ফর এনার্জি ট্রান্সফার অ্যাক্রস ট্রপিক লেভেল, প্রিডেটরস প্লে অ্যানাদার ইম্পর্টেন্ট রোল। দেখ এখানে প্রিডেটরের যে ভূমিকা, প্রিডেটর বলছে যে এই এটা পরিবেশের মধ্যে, হ্যাঁ, কী ভূমিকা রেখেছে, বুঝতে পারলি? অ্যাকচুয়ালি কী করছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে, বুঝতে পারলি? এনার্জি ট্রান্সফার কীভাবে হচ্ছে, ধর বাঘকে কে খাচ্ছে, হরিণকে কে খাচ্ছে, বাঘ। তো বাঘ যে হরিণ খাচ্ছে, তো হরিণের এনার্জিটা কোথায় যাচ্ছে, বাঘের মধ্যে, যে এনার্জি ট্রান্সফার হচ্ছে। ওকে, অ্যান্ড পিরিয়ড দে কিপ প্রে পপুলেশন আন্ডার কন্ট্রোল। তারপর 2 নম্বর কাজ হচ্ছে কি, যে হরিণের যে সংখ্যাটাকে কী রাখছে, কন্ট্রোলে রাখছে। ওকে, তাই কি না? মানে প্রচুর পরিমাণে যখন যদি হরিণ হয়ে যায়, তাহলে হরিণ কী করবে, আবার সব ঘাসকে খেয়ে ফেলবে বনের। ওকে, তাই সেখানে তাদের সংখ্যাটা বজায় থাকছে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কোশ্চেন আসতে পারে, বুঝতে পারলে? অপশনে থাকবে। 1 নম্বর কাজ হচ্ছে এনার্জি ট্রান্সফার হচ্ছে, এনার্জি ব্যালেন্সটা ঠিক থাকছে। তারপর 2 নম্বর হচ্ছে প্রের জনসংখ্যাটা বজায় রাখছে। তারপর বাট ফর প্রিডেটরস প্রে স্পিসিস কুড অ্যাচিভ ভেরি হাই পপুলেশন ডেন্সিটি অ্যান্ড কোজ ইকোসিস্টেম ইনস্টেবিলিটি। ওকে, ওইটাই বলছে যে বাট যদি প্রিডেটরস অ্যান্ড প্রে স্পিসিস কুড অ্যাচিভ ভেরি হাই পপুলেশন, ওকে, ডেন্সিটি অ্যান্ড কোজ ইকোসিস্টেম আনস্টেবিলিটি, ইকোসিস্টেমটা কী হচ্ছে, আনস্টেবল হয়ে যাবে। ওকে, যদি
এই যে প্রে স্পিসিসের যদি জনসংখ্যাটা খুব অত্যাধিক পরিমাণে বেড়ে যায় কি না, জনঘনত্বটা, তাহলে কী হবে, ইকোসিস্টেমের যে বাস্তুতন্ত্রের কী হবে, আনস্টেবল হয়ে যাবে। বুঝতে পারলি, হোয়েন সার্টেন exotic species are introduced into a geographical area, they become invasive and start spreading. First, because the inhabited land does not have its natural predators. এখানে একটা কথা বলছে যে এক্সোটিক স্পিসিস, এক্সোটিক বলতে হচ্ছে যেটা বাইরে থেকে নিয়ে আসা হয় কোনো একটা জায়গায়, ওকে, এক্সোটিক ফিশ যেমন বাইরের বিদেশি মাছ, ওকে। তো যদি একটা ইন্ট্রোডিউস, একটা যদি জিওগ্রাফিক্যাল কোনো একটা জায়গার মধ্যে নিয়ে আসা হয়, দে বিকাম ইনএভেসিভ হয় বাইরে থেকে নিয়ে আসাকে, ওকে, অ্যান্ড স্টার্ট স্প্রেডিং, এবং ওই জায়গাটাতে, যেই জায়গাটাতে নিয়ে আসা আছে সেটাতে হচ্ছে কি দ্রুত তাদের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যায়। বিকজ দ্য ইনহেবিটেড ল্যান্ড ডাজ নট হ্যাভ ন্যাচারাল প্রিডেটর্স। এখন বলছে যে যেই জায়গাটাতে নিয়ে আসা হলো সেখানে যদি তাদের ন্যাচারাল প্রিডেটর্স না থাকে, ওকে, তাকে খাওয়ার মতো কোনো জিনিস না থাকে। সাপোজ আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবি। সাপোজ ধর কোনো একটা যদি বলি, যেমন যেমন এই জিনিসটা হয়, ধর পুকুরে তুই হচ্ছে মাছ ছাড়ছিস, যেটাকে আমরা বিদেশি মাগুর বলি, আফ্রিকান ক্যাটফিশ, ওকে। তাহলে ওই ক্যাটফিশটা কী করবে, ওকে, ওই ক্যাটফিশটা কী করবে, প্রথম তো হচ্ছে অন্য মাছগুলোকে খেয়ে ফেলে, কিন্তু ওই বিদেশি মাছকে খাওয়ার মতো কোনো ওই পুকুরে যদি মাছ না থাকে তাহলে সে শুধু সেই থাকবে, সেই মাছগুলোই থাকবে কি না, কারণ তার ন্যাচারাল প্রিডেটর্স নেই, মানে তার জনসংখ্যাটা কন্ট্রোলে নিয়ে আসতে গেলে বা কন্ট্রোল রাখতে গেলে তাকে খাওয়ার জন্য আবার মাছ নিয়ে আসতে হবে। বুঝতে পারলি? তো এই বাইরে থেকে যে এটাই বলছে জিনিসটা, ওকে। এখানে উদাহরণ দিয়েছে দ্য প্রিকলি পিয়ার ক্যাকটাস ইন্ট্রোডিউস ইনটু অস্ট্রেলিয়া in the early 1920s caused havoc by spreading rapidly into millions of hectares of rangeland. দেখ বলছে যে প্রিকলি পিয়ার একটা ক্যাকটাস, এক ধরনের কাটা জাতীয়, ওকে, ঘাস, ক্যাকটাস, ওকে, কোথায় নিয়ে আসা হয়েছিল, অস্ট্রেলিয়াতে 1920-তে, ওকে। আর ওটা তারপর নিয়ে আসার পরে ওই মিলিয়নস অফ হেক্টর, বলছে মিলিয়নস, প্রচুর হেক্টরস, মিলিয়নস অফ হেক্টর জমিতে দ্রুত তার কী হচ্ছে, তারা বৃদ্ধি পায়, ওকে। তো ফাইনালি কী দেখা গেলো, আলটিমেটলি যে ফাইনালি দ্য ইনভেসিভ ক্যাকটাস, এই যে ক্যাকটাস যে ঘাসটা, বুঝতে পারলি, ওয়াজ ব্রড আন্ডার কন্ট্রোল অনলি আফটার এ ক্যাকটাস ফিডিং প্রিডেটর্স এ মথ ফ্রম ইটস ন্যাচারাল হ্যাবিটেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য কান্ট্রি। তো তারপর এই ক্যাকটাসটাকে কন্ট্রোল করার জন্য কী করা হলো, সেখানে ক্যাকটাস ফিডিং প্রিডেটর্স নিয়ে আসা হলো, শিকারি নেওয়া হলো, যে খাবে সেগুলোকে, একটা মথ এক ধরনের, সেটা কোথা থেকে, তার যে ন্যাচারাল যেখানে তার থাকতো সেখান থেকে তাদের ওই অস্ট্রেলিয়াতে নিয়ে আসা হলো, ওকে, সেটাকে কন্ট্রোল করার জন্য। তো এই উদাহরণগুলো মনে রাখতে হবে, বুঝতে পারলি। বায়োলজিক্যাল কন্ট্রোল, তারপর একটা এক্সাম্পল, যে biological control methods adopted in agriculture pest control are based on the ability of the predator to regulate prey population. তাহলে আরেকটা এখানে উদাহরণ দিয়েছে যে বায়োলজিক্যাল কন্ট্রোল মেথড, যেটা হচ্ছে অ্যাডপ্টেড এগ্রিকালচারের ক্ষেত্রে করা হয়, বুঝতে পারলি। ধর এই যে ধান খেতে বা বিভিন্ন ধর বেগুন খেতে কী করা হয়, উপরে দড়ি বেঁধে দেওয়া হয়, ওখানে পাখি পড়ে কী হচ্ছে পোকাগুলোকে খেয়ে নেয়, করে কি না। তো বেস্ট অন দ্য এবিলিটি প্রিডেটর্স, এটা পপুলেশনটাকেও রেগুলেট করে, ওকে, অ্যান্ড প্রিডেটর্স অ্যাবিলিটি দ্য প্রিডেটর্স টু রেগুলেট প্রে পপুলেশন। তো এরকম বিভিন্ন এক্সাম্পল আমরা দেখতে পাবো আমাদের আশপাশে। প্রিডেটর্স অলসো হেল্প দ্য মেনটেনিং স্পিসিস ডাইভার্সিটি ইন দ্য কমিউনিটি। তারপর প্রিডেটর্স আরেকটা কী কাজ করে, শিকারীরা যে মেনটেন করে, নিয়ন্ত্রণ করে কি স্পিসিস যে প্রজাতির ডাইভার্সিটিটা ইন একটা কমিউনিটিতে। তাহলে এই কাজগুলো এখানে আমরা তাহলে 4টা কাজ দেখতে পেলাম, বুঝতে পারলি। প্রিডেটর্স মেনটেনিং ডাইভার্সিটি মেনটেন করছে, অ্যান্ড বাই রিডিউসিং দ্য ইন্টেন্সিটি অফ দ্য কম্পিটিশন অ্যামং কম্পিটিং প্রে স্পিসিস, ওকে, রিডিউস করছে তাদের কম্পিটিশন এবং কাদের মধ্যে, প্রে স্পিসিস নিজেদের মধ্যে। যদি অ্যাকচুয়ালি যদি বলি, ধর প্রে স্পিসিস যেগুলো
হ্যাঁ প্রজাতি, তারা নিজেদের যদি তাদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তারা নিজেদের মধ্যেই কম্পিটিশন করবে। সেটাকেও কী করছে, কন্ট্রোল করছে প্রিডেটরসরা। সাপোজ একটা জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে হরিণ বেড়ে গেছে, কিন্তু সেখানে যদি বাঘ না থাকে তাহলে তারা নিজেদের মধ্যেই তখন কম্পিটিশন করবে। কম্পিটিশন কিসের জন্য করবে? ঘাস খাওয়ার জন্য করবে। ওকে, এবং ঘাস তো শেষ হয়ে যাবে, তো তাহলে ওখানে একটা আনস্টেবিলিটি সৃষ্টি হবে ইকোসিস্টেমটাতে, তাই কি না? তো সেটাকেও মেনটেন করছে কে? প্রিডেটরস, অর্থাৎ বাঘ, তাই কি না? তো বুঝতে পারছিস এক্সাম্পলগুলো? দ্য রক, ইন দ্য রকি, তারপরে এখানে কি বলেছে, ইন দ্য রকি টাইডাল কমিউনিটিস অফ দ্য আমেরিকান প্যাসিফিক কোস্ট, দ্য স্টারফিশ ফিজাস্টার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট প্রিডেটরস। এখানে একটা উদাহরণ দিয়েছে যে রকি যে ইন্টারটাইডাল কমিউনিটিস অফ দ্য আমেরিকান প্যাসিফিক কোস্টে, ওকে, এই নামটা হলো স্টার ফিশ ফিজেস্টার, এটা একটা প্রিডেটরস। ইন এ ফিল্ড এক্সপেরিমেন্ট when all the starfish were removed from an enclosed intertidal area, more than 10 species of invertebrate become extinct within a year, become interspecies competition. তো দেখ একটা সুন্দর এক্সাম্পল বলেছে যে এই জায়গাটাতে ইন্টারটাইডাল, আমেরিকান প্যাসিফিক কোস্টে এই প্রিডেটরটা ছিল, কিন্তু সেটাকে একটা এক্সপেরিমেন্ট করা হলো, একটা পরীক্ষা করা হয়েছিল যে এই স্টার ফিশগুলোকে সব কী করা হয়েছিল, মুভ করে দেওয়া হয়েছিল একটা জায়গা থেকে, ইনক্লোজড এরিয়াটি ইন্টারটাইডাল, ওকে, নির্দিষ্ট জায়গা থেকে ওখানকার। তো 10 বছর পর দেখা গেল যে ওখানে যে ইনভার্টিব্রেটস বিভিন্ন ধরনের 10 প্রকারের প্রজাতি ছিল, ওকে, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে 10 বছরের মধ্যে। কেন? তারা বিকজ ইন্টার স্পেসিফিক কম্পিটিশন, তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে নিজেদের কী করছে, বিলুপ্ত করে দিয়েছে। বুঝতে পারলি? তো এগুলো কিন্তু প্রত্যেকটা উদাহরণ মনে রাখতে হবে, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ইফ এ প্রিডেটর ইজ টু এফিসিয়েন্ট অ্যান্ড ওভার এক্সপ্লয়েটস ইটস প্রে, বলছে যে প্রিডেটরস যদি খুবই এফিসিয়েন্ট হয়, এফিসিয়েন্ট বলতে খুব যদি শক্তিশালী হয়, ওকে, প্রিডেটর যে শিকার করবে এবং ওভার এক্সপ্লয়েট ইটস প্রে, তার এই যে শিকার প্রাণীটাকে, ওকে, সেটাকে যদি কি করে, তার অপব্যবহার করে, ওকে, এক্সপ্লয়েট করে, ওভার এক্সপ্লয়েট, অত্যাধিক পরিমাণে তাকে যদি শিকার করে, ওকে, অর্থাৎ বাঘ যদি হরিণকে প্রচুর পরিমাণে খায়, ওকে, তাহলে কি হবে বলছে, দেন দ্য প্রে মাইট বিকাম এক্সটিংক্ট অ্যান্ড ফলোয়িং ইট। তাহলে বলছে যে প্রে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ একটা জঙ্গলে বাঘ আছে, বাঘ যদি প্রচুর পরিমাণে হরিণগুলোকে খেয়ে নেয় ইচ্ছা মতো, তাহলে কিন্তু তখন আবার ওখানে হরিণ থাকবে না। কিন্তু তারা কি সেটা করে না, বাঘরা করে না। বাঘের যখন খাওয়া প্রয়োজন হয়, ওকে, তখনই তারা শিকার করে, তার আগে তার কাছাকাছি বা হরিণ থাকলেও কিন্তু শিকার করবে না। অর্থাৎ যখন খিদে লাগবে, ওকে, বাঘ তখনই তাকে হরিণকে শিকার করবে। আর একটা শিকার করার পরে কিন্তু যতদিন তার দরকার না হবে খাবার, ততদিন কিন্তু শিকার করবে না। ওকে, দ্য প্রিডেটরস উইল অলসো বিকাম এক্সটিংক্ট ফর ল্যাক অফ ফুডস। কেন করবে না? এটার কারণ আছে। প্রিডেটরসরা জানে, বাঘরা জানে, বাঘ দিয়ে বলছি, ওকে, বাঘের উদাহরণ দিয়ে, কারণ তারা যদি প্রচুর পরিমাণে অত্যাধিক পরিমাণে শিকার করে, ওকে, এবং যে সেটাকে ধরো একটা বাঘ হরিণকে শিকার করলো, মেরে দিল আর কিছুটা খেয়ে নিল, তারপর ওটাকে ফেলে রেখে চলে গেল, তাহলে ওভার এক্সপ্লয়েট করছে, কিন্তু সেটা তারা করে না। কারণ সেরকম করলে দেখা গেলো সেখানে আর হরিণই থাকবে না কয়েক বছরের মধ্যে, ওকে, তখন তারা আবার কি বলছে যে তারা খাবার না পেয়ে বিলুপ্ত হয়ে যাবে ধীরে ধীরে। ওকে, সো বাঘরা খুবই বুদ্ধিমান, বা যেসব প্রিডেটরস প্রাণী, ওকে, শুধু বাঘের কথা না, তারা হচ্ছে বুদ্ধিমান আমাদের থেকেও যদি বলি, ওকে। কারণ মানুষরা কি করে, যখন জিনিস পায় অনেক প্রচুর পরিমাণে কি না,
অ্যাভেলেবেল থাকে তখন যথেষ্ট পরিমাণে কী হচ্ছে যেমন খাবার নষ্ট করে ফেলি ওকে আমরা, যেটা ঠিক নয়। দিস ইজ দ্য রিজন হোয়াই প্রিডেটরস ইজ নেচার আর প্রুডেন্ট। তো এই জন্য বলছে যে এই যে প্রিডেটর যারা যারা শিকারী প্রাণী কিনা তারা হচ্ছে খুব হয়, দূরদর্শী হয়, চালাক হয়, ওকে, এটাই বলেছে। অ্যান্ড প্রে স্পিসিস হ্যাভ ইভলভ ভেরিয়াস ডিফেন্সেস টু লেসন দ্য ইমপ্যাক্ট অফ প্রিডেশন। আবার প্রে স্পিসিসগুলো কী করে ইভলভ হয়, ওকে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ডিফেন্স মেকানিজম, আচ্ছা, ওকে, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, ওকে, এবং প্রিডেশন যাদের প্রিডেটরস তাদেরও তাদের আবার শিক্ষা দেওয়ার জন্য নিজেদের মধ্যে পরিবর্তন আনে, ওকে। সাম স্পিসিস অফ ইনসেক্ট অ্যান্ড ফ্রগস আর ক্রিপ্টিক্যালি কালার্ড camouflaged টু অ্যাভয়েড বিং ডিটেক্টেড ইজিলি বাই দ্য প্রিডেটরস। ওকে, দেখ এখানে কি বলছে যে কিছু কিছু এই যে পোকা, পতঙ্গ আর হলো ব্যাঙ আছে যারা ক্রিপ্টিক্যালি কালার্ড অর্থাৎ camouflage অর্থাৎ পরিবেশের সঙ্গে তারা নিজেদের চেঞ্জ করে নেয় যেন তারা শিকারী প্রাণী থেকে বাঁচতে পারে। অর্থাৎ যেমন তোরা জানি যে কিছু পোকা আছে বা প্রাণী আছে যারা নিজেদের কী হচ্ছে পরিবেশ এর ধর কালার চেঞ্জ করে, ওকে, অ্যাকচুয়ালি এটা কিসের জন্য, তাদের হচ্ছে হাইড করার জন্য, লুকানোর জন্য, তারা তাদের কার কাছ থেকে লুকানোর জন্য, শিকারী প্রাণীর কাছ থেকে লুকানোর জন্য, লুকিয়ে রাখার জন্য, ওকে, বাঁচার জন্য। তাহলে এটা হচ্ছে পরিবেশে এইগুলো ধীরে ধীরে হচ্ছে, ওকে, পরিবেশের পরিবর্তনের সঙ্গে, হ্যাঁ, ন্যাচারাল বিভিন্ন এখানে ফ্যাক্টর আছে, বুঝতে পারলি। তো আমাদের জাস্ট এখানেও মনে রাখবি, ওকে, উদাহরণগুলো। সাম আর পয়জনিয়াস অ্যান্ড দেয়ার ফোর অ্যাভয়েডেড বাই দ্য, যে কিছু দেখ কিছু আছে আবার পয়জনিয়াস, বিষাক্ত আছে। কার কথা বলছে, নেক্সট পেজে চলে যাচ্ছি। প্রিডেটরস, এই যে দ্য মোনার্ক বাটারফ্লাই, ভেরি ইম্পর্টেন্ট, ওকে, অনেকবার এসছে, ওকে, প্রিভিয়াস ইয়ারে পাবি। দ্য মোনার্ক বাটারফ্লাই ইজ হাইলি ডিস্টেসফুল, হ্যাঁ, টু ইটস প্রিডেটর বার্ডস বিকজ সরি হাইলি ডিস্টেসফুল হচ্ছে মানে খুব ডিস্টেসফুল মানে স্বাধীন, ওকে, স্বাধীন ইটস প্রিডেটরস কারণ শিকারী প্রাণীর জন্য, বিকজ অফ এ স্পেশাল কেমিক্যাল প্রেজেন্ট ইন ইটস বডি, কারণ এই মোনার্ক বাটারফ্লাইয়ের দেহে আছে একটা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ থাকে প্রেজেন্ট, যেটার জন্য সে কী হচ্ছে স্বাধীন হয়, ওকে। কেমন স্বাধীন হয়, সেটা অ্যাকচুয়ালি তিতা হয়, বিষাক্ত হয়, সেই জন্য হচ্ছে শিকারী প্রাণীরা এদের খায় না, ওকে। বাটারফ্লাই অ্যাকোয়ার্স দিস কেমিক্যাল, এই কেমিক্যালটা এই যে ক্যাটারপিলার, যে তাদের যে এই মোনার্ক বাটারফ্লাইয়ের যে যে থাকে কি না, ক্যাটারপিলার স্টেজ দশাটা থাকে, তখন এটা তারা কি করে, বাই ফিডিং অন এ পয়জনিয়াস, মানে তাদের মা তখন তাদের কি খাওয়ায়, পয়জনিয়াস উইট, আগাছা, ওকে, ঘাস খাওয়ায়, ওকে, বিষাক্ত। সেই জন্য পরে বড় হওয়ার পর তাদের মধ্যে তাদের শরীরে এই বিষাক্ত ইয়েটা থাকে, কেমিক্যালটা প্রেজেন্ট থাকে। এর ফলে তারা কি হচ্ছে অন্য প্রাণী দ্বারা যারা শিকার করা তারা তাদের খায় না। এখানে অনেক ভালো ভালো উদাহরণ আছে, আরও দেখ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, ওকে, সব উদাহরণগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেন আসবে, বুঝতে পারলি। ফোর প্লান্ট, এই যে প্লান্টের ক্ষেত্রে কী হচ্ছে, প্লান্টের ক্ষেত্রে এখন আমরা প্রাণীর দেখলাম কি না, এবার উদ্ভিদের যে ফোর প্লান্ট হার্বিভোরস আর দ্য প্রিডেটরস, তাহলে হার্বিভোরস অর্থাৎ যারা ঘাস উদ্ভিদকে খাচ্ছে, ওকে, যেসব প্রাণী। নিয়ারলি 25% অফ অল ইনসেক্ট আর নন টু বি ফাইটোফেগাস, বলছে প্রায় 25% যেগুলো পতঙ্গ আছে কি না সব ফাইটোফেগাস। ফাইটোফেগাস কাদের বলা হয়, যারা ফিডিং অন প্লান্ট শেপ, মানে গাছের মানে উদ্ভিদের শেপ খায়, রস খায়, অ্যান্ড আদার পার্টস অফ প্লান্ট, উদ্ভিদের পাতা খায়, ওকে, বুঝতে পারলি। অ্যান্ড দ্য প্রবলেম ইজ পার্টিকুলারলি সিভিয়ার ফর প্লান্ট বিকজ আনলাইক অ্যানিমেলস দে ক্যান নট রান অ্যাওয়ে ফ্রম দেয়ার প্রিডেটরস। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে যে গাছে প্রাণীর ক্ষেত্রে তো প্রাণীরা হচ্ছে মুভ করে যেতে পারে, এক জায়গা থেকে অন্য যেতে মানে পালিয়ে যেয়ে বাঁচতে পারে, কিন্তু প্লান্ট তো হচ্ছে মুভ করতে পারবে না, সেটা একটা প্রবলেম, তাই কি না। যে কোনো প্লান্ট হচ্ছে ধর ঘাস, এক জাতীয় ঘাসকে ধর কে খায়, গরু খাবে, ছাগল খাবে, তো
তো গরু ছাগলের হাত থেকে তো ঘাসের তো আর পা নেই বা ডানা নেই, উড়িয়ে চলে যাবে। ওকে, সেটাই বলছি, সেটা একটা প্রবলেম। তো সেটা প্রবলেম থেকে বাঁচার জন্য কি করেছে প্লান্ট? দেখ, প্লান্টস therefore have evolved an astonishing variety of morphological and chemical defense against herbivores. তাহলে দেখ, তাদের কাছ থেকেও বাঁচার জন্য পরিবেশ তাদের মধ্যে এমন তাদের পরিবর্তন, মরফোলজিক্যালি অ্যান্ড কেমিক্যালি ডিফেন্স এগেনস্ট হার্বিভোরস। দেখ, বিভিন্ন উদ্ভিদে আমরা দেখতে পাই কি কাঁটাটা অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছে উদ্ভিদের মধ্যে ইভলিউশনের দ্বারা? ওকে, কাঁটাও হচ্ছে কি হচ্ছে নিজেদের প্রতিরক্ষা করার জন্য। ওকে, নিজেদের রক্ষা করার জন্য আমাদের মানে অন্য প্রাণী থেকে। এই যে থ্রনস কাঁটা কার মধ্যে দেখা যায়? ক্যাকটাস জাতীয়, অ্যাকাসিয়া অ্যান্ড আর দ্য মোস্ট কমন মরফোলজিক্যাল পরিবর্তন হচ্ছে বাইরের পরিবর্তন, বুঝতে, সারিস্থানিক। আর কেমিক্যাল ডিফেন্স বলতে যে ভিতরে ভিতরে বডির ভিতরে যেটা কেমিক্যাল যদি কোনো ইয়ের ক্ষেত্রে থাকে, ওকে, প্লান্টের ক্ষেত্রে, ওকে, বিষাক্ত হয়। ওকে, সেই জন্য কী হচ্ছে, গরু ছাগল ওই ঘাসগুলোকে খায় না, ওই ধরনের ঘাসকে, বা মানুষও খেতে পারে না। ওকে, দেখ এখানে এই ধরনের উদাহরণ আছে। মেনি প্লান্টস প্রডিউস অ্যান্ড স্টোর কেমিক্যাল দ্যাট মেক দ্য ডিফেন্স হার্বিভোরস সিক হোয়েন দে আর ইটেন। কিন্তু কিছু কিছু প্লান্ট আছে যাদের হচ্ছে কেমিক্যালস তো থাকেই সব প্লান্টে, কিন্তু যেটা হচ্ছে বিশেষ কি হচ্ছে পয়জনিয়াস যদি হয় তাহলে কি হবে, সেটা কি হচ্ছে সিক করে দেবে, অসুস্থ করে দেবে, এবং কি বলছে, হ্যাঁ, যে খাবে তাকে অসুস্থ করে দেবে। ওকে, সব উদ্ভিদেই কেমিক্যালস আছে, কিন্তু যদি সেটা বিষাক্ত হয়। ওকে, তাই কি না? এমন যদি বলি নিম পাতায় যদি বলি আমি তোকে, নিম পাতা যদি খাস কেমন লাগে? দেশি নিম পাতা যদি কেউ বেশি পরিমাণে খায় অসুস্থ হয়ে যাবে। ওকে, তাহলে এই যে নিম পাতার মধ্যে যে পাতার মধ্যে যে কেমিক্যালটা আছে কি না, যেটার জন্য নিম পাতা এত তিতা হয়, ওকে, ওষুধ হিসাবে ব্যবহার হয়, তাই কি না? তাহলে এই যে দেখ, দেশি নিম পাতা যেটা হচ্ছে একটা বিদেশি টাইপের নিম আছে কি না, সেটা ছাগল গরু সেই পাতাগুলো খায়, কিন্তু দেশি নিম পাতা দেখবি খুব খায় না। কেন? ওই যে তিতা হয় প্রচণ্ড, এটাই বলছে। ওকে, এই জিনিসটা অ্যান্ড ইনহিবিট ফিডিং ও ডাইজেশন। এই যে বলছে যে ইনহিবিট করে এবং ডাইজেশন হয় না, বুঝতে পারলে, হজম হবে না। অ্যান্ড ডিসরাপ্ট ইটস রিপ্রোডাকশন অর ইভেন কিল ইট। এবং বলছে যে রিপ্রোডাকশনে জননে হচ্ছে প্রবলেম সৃষ্টি করবে এবং কি মারাও যেতে পারে। ওকে, বুঝতে পারলি, ভয়ানক। ওকে, কারণ দেখ, বিভিন্ন প্লান্ট থেকে যেমন মেডিসিন তৈরি হয় কি না, কী জন্য মেডিসিনটা তৈরি হয়, কী জন্য? অ্যাকচুয়ালি বিশেষ ধরনের কেমিক্যালস থাকে যেগুলো খুবই বিষাক্ত হয়। ওকে, ইউ মাস্ট হ্যাভ সিন দ্য উইট। এই যে একটা আগাছার কথা বলেছে, ক্যালোট্রোপিস, বুঝতে পারলি, আকন্দ যেটা, বুঝতে পারলি, পড়েছি আমরা। ক্যালোট্রোপিস গ্রোয়িং ইন এ অ্যাবান্ডেন্ট ফিল্ড, যে পড়ে থাকা জমিতে আকন্দের গাছ জন্মে, বড় হয়। দ্য প্লান্ট প্রডিউস হাইলি পয়জনিয়াস কার্ডিয়াক glycosides, and that is why you never see any cattle and goats browsing on this plant. দেখ, এই যে ক্যালোট্রোপিস গাছকে যেখানে হয় দেখবি, ক্যালোট্রোপিস হচ্ছে এর মধ্যে একটা বিষাক্ত পয়জনিয়াস কার্ডিয়াক গ্লাইকোসাইড থাকে। কার্ডিয়াক বলতে হৃৎপিণ্ডকে আক্রমণ করে, ওকে, হার্টকে আক্রমণ করে, ওই জন্য কোনো গরু ছাগল এটাকে খায় না, বুঝতে পারলি, ভেরি ইম্পর্টেন্ট। এ ওয়াইড ভ্যারাইটি অফ কেমিক্যাল, আরও কেমিক্যালের উদাহরণ বলছে, সাবস্টেন্স দ্যাট উই এক্সট্রাক্ট ফ্রম প্লান্টস অন এ কমার্শিয়াল স্কেল। তো আমরা বিভিন্ন উদ্ভিদ থেকে এইরকমই বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন রাসায়নিক পদার্থ পাই যেগুলো আমাদের মেডিসিন হিসাবে ব্যবহার হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার, যেমন হেরোইন, আফিম, নিকোটিন, যেগুলো কোথা থেকে আসে? প্লান্ট থেকে আসে, বললাম আমি, বিভিন্ন মেডিসিন আসে। তো অ্যাকচুয়ালি এগুলো কিসের জন্য প্লান্টে যে এসেছে, প্লান্ট তাদের মধ্যে যে এই জিনিসটা ইভলিউশনের মাধ্যমে তাদের মধ্যে তৈরি করেছে, কী জন্য? তারা নিজেদের বাঁচার জন্য, নিজের রক্ষা করার জন্য, ডিফেন্স মেকানিজমের জন্য। ওকে, আমাদের উপকারের জন্য নয়, তারা নিজের প্রতিরক্ষা করার জন্য এটা অ্যাকচুয়ালি করেছে, কিন্তু ওটাকে আমরা কমার্শিয়ালভাবেও, বাণিজ্যিকভাবেও ওটাকে সেটা থেকে আমরা উপকার পাচ্ছি, হয়তো বিশেষ কোনো পদার্থ থেকে, এরকম সেটাকে আমরা কাজে লাগাচ্ছি এবং বাণিজ্যিকভাবে এগুলো ব্যবহার হচ্ছে। যেমন এখানে উদাহরণ দিয়েছে নিকোটিন, ক্যাফিন, কুইনাইন, এই যে ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার হয়, হ্যাঁ, স্ট্রাইকাইন, হ্যাঁ, তারপর হলো অপিয়াম। ওকে,
এ বললাম। তারপর যেটা দেখ আফিম যেটা আসে, ওকে, হেরোইন যে আসে সেটাও কি হচ্ছে প্লান্ট থেকে আসে কি না, আমরা পড়েছি এই চ্যাপ্টারটা হেলথ অ্যান্ড ডিজিজে, ওকে। তো এখান থেকেই নিটে এবার যে কোশ্চেনটা এসেছিলো, বুঝতে পারলি, এখান থেকে এই যে এগুলো আমরা যে এই সাবস্টেন্সগুলো পাচ্ছি কেমিক্যাল, ওকে, প্লান্ট থেকে, আর প্রডিউস বাই দেম, উদ্ভিদের দ্বারা হচ্ছে তৈরি করা হয়েছে বডিতে, তাদের প্লান্টের মধ্যে আসে কিসের জন্য, ডিফেন্স মেকানিজম, ওকে, ডিফেন্স এগেনস্ট গ্রেজার্স অ্যান্ড ব্রাউজার্স, অর্থাৎ যেন অন্য প্রাণীরা এই উদ্ভিদগুলোকে সহজে না খায়, ওকে, বুঝতে পারলি। তাহলে এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, এগুলো অপশনে কিন্তু এবার যেটা ছিল না জানলে কিন্তু কনফিউজ করে দেবে, তবে মনে হবে যে এটা শুধু আমাদের উপকারের জন্য, ওকে, কিন্তু তারা তাদের নিজেকে বাঁচার জন্য তাদের মধ্যে তৈরি করেছে এগুলো। তাহলে এটা হলো তোর, এগুলো ছিল প্রিডেশন, ওকে, প্রিডেশনের সব এক্সাম্পল, অনেক এক্সাম্পল যেগুলো আমি যেগুলো বললাম ভালো করে আশা করছি বুঝতে পারছিস তোরা ভালোভাবে, ওকে। নেক্সট টপিকে চলে যাব, সেটা হলো কম্পিটিশান, ওকে। কম্পিটিশন দুটো করি আজকে, তারপর হচ্ছে তিনটে থাকবে, ওকে, টোটাল 5টা এখানে আলোচনা করা হয়েছে। কম্পিটিশান, তাহলে কম্পিটিশানে কি এটা ছিল, দুজনেই কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, দুটো স্পিসিস নিজেদের মধ্যে যদি কম্পিটিশান করে দুজনেই ক্ষতিগ্রস্ত হবে, ওকে, বুঝতে পারলি। তাহলে দেখ ডারউইন কি বলছে, হোয়েন ডারউইন স্পোক দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ইন দ্য নেচার, ডারউইনের মধ্যে হচ্ছে কি অস্তিত্বের জন্য সংগ্রাম, ওকে, বাঁচার জন্য, ওকে, এবং যে ফিট হবে সেই কী হবে, টিকে থাকবে। হি ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য ইন্টারস্পেসিফিক কম্পিটিশন ইজ এ পটেন্ট ফোর্স ইন অর্গ্যানিক ইভলিউশন, ভেরি ইম্পর্টেন্ট, ওকে, এই লাইনটা। তার মতে কি ইন্টারস্পেসিফিক কম্পিটিশন বলতে কি হচ্ছে, যে ইন্টারস্পেসিফিক মানে হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে, বুঝতে পারলি, ধর মানুষ আর যদি বলি হাতির মধ্যে কম্পিটিশন, ওকে। তাহলে এটার জন্যই কি হচ্ছে যে অর্গ্যানিক এভলিউশনটা বিশেষ করে সৃষ্টি হয়েছে ডারউইনের মতে, বুঝতে পারলি। ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট দ্য কম্পিটিশন অকার্স হোয়েন ক্লোজলি রিলেটেড স্পিসিস compete for same resources that are limiting, but this is not entirely true. বলছে যে ইট ইজ জেনারেলি বিলিভ, বলছে যে এটা সাধারণত তার মধ্যে হচ্ছে অর্গ্যানিক ইভলিউশনের কারণ হলো ইন্টারস্পেসিফিক কম্পিটিশন, কিন্তু সাধারণত মনে করা হয় যে কম্পিটিশন যেটা হয় ক্লোজলি নিজেদের মধ্যে, ধর যদি ক্লোজলি রিলেটেড স্পিসিস, ওকে, যেসব স্পিসিসগুলো খুবই ক্লোজলি রিলেটেড, হ্যাঁ, আর সেম রিসোর্স যদি হয়, মানে একই খাবার যদি হয়, ওকে, বুঝতে পারলি, একই খাবার, ওকে, খাবার এবং যেটা ফুড অ্যান্ড শেল্টার বলতে পারি, সেম রিসোর্স, ওকে, সম্পদ যেটা, দ্যাট আর লিমিটিং, এবং যেটা কি সীমিত রিসোর্সেস সম্পদগুলো, ওকে, বাট দিস ইজ নট এন্টায়ারলি ট্রু, বলছে যে এটা মানে পুরোপুরি সত্য নয়। ফার্স্টলি কি বলছে, প্রথমত যে টোটালি আনরিলেটেড স্পিসিস কুড অলসো কম্পিট ফর দ্য সেম রিসোর্সেস, বলছে প্রথমত যে টোটালি যেসব স্পিসিসগুলো রিলেটেড নয়, যদি বলি মানুষ আর বাঘ, ওকে, মানুষ আর বাঘ, তাহলে এদের মধ্যেও যদি কম্পিটিশন হয় মানুষ আর বাঘের মধ্যে, ওকে, একই খাবারের জন্য সেম রিসোর্স, ওকে, হতে পারে, বুঝতে পারলি, হতে পারে কি না। তারপর বলছে ফর ইনস্ট্যান্স, যেমন উদাহরণ দিয়েছে, ইন সাম শ্যালো সাউথ আমেরিকান লেক শ্যালোস, হ্যাঁ, সাউথ আমেরিকান লেকস ভিজিট, ওকে, ফ্ল্যামিঙ্গোস অ্যান্ড রেসিডেন্ট ফিশেস কম্পিট ফর দেয়ার কমন ফুড। এই যে ফ্ল্যামিঙ্গো, যে এই আমেরিকান লেকটাতে কি হচ্ছে ফ্ল্যামিঙ্গো, আর সেখানকার একটা ছিল মাছ, ওকে, কম্পিট করেছিল, তাদের খাবারটা একই ছিল, কমন ফুড, দ্য জু প্লাঙ্কটন, তারা কী খেত, জু প্লাঙ্কটন খেত, ওকে, ছোটো ছোটো প্রাণীরা, ওকে, পুকুরে থাকে ওই লেকের। সেকেন্ডলি, রিসোর্সেস নিড নট টু বি লিমিটেড ফর কম্পিটিশন টু অকার ইন ইন্টারফারেন্স কম্পিটিশন, বলছে দ্বিতীয়ত বলছে যে রিসোর্স যদি কমন না হয়, রিসোর্সেস
নিড নট টু বি লিমিট, যদি না লিমিটেড যদি না হয় অর্থাৎ যদি আনলিমিটেড থাকে, ওকে, ফর কম্পিটিশন need not to be limiting for competition, okay, to occur in interference competition, মানে তাদের মধ্যে তখন কি করবে অর্থাৎ লিমিটেড, হ্যাঁ, তাদের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়, একে অপরের উপর কি হবে, ইয়ে হয়ে যাবে, মানে যে সুপ্রিয়র সে বেশি টিকে ইয়ে থাকবে না, নিজেকে ইয়ে করবে, হ্যাঁ, ইন্টারফেয়ার মানে কি বাধা, তাই কি না, বাধা সৃষ্টি করবে, ওকে। The feeding efficiency of the one species might be reduced due to the interfering and inhibitory presence of the other species, even if resources, food and space are abundant. Therefore, competition is the best defined as the process in which the fitness of one species, measured in terms of the rate intensity significantly lower in the presence of another species. অ্যাকচুয়ালি বলছে দেখ, দুটো স্পিসিস তারা আনরিলেটেড, ওকে। এই যে এখানে ফ্ল্যামিঙ্গো আর হচ্ছে যে ফিশের কথা বলেছে কি না, বুঝতে পারলি, ফ্ল্যামিঙ্গোস, হ্যাঁ, ওকে। তো এদের কমন ফুড ছিল হলো জুপ্লাঙ্কটন, ফ্ল্যামিঙ্গোস হচ্ছে বার্ড, ওকে, আর ফিশ মাছ। তো জুপ্লাঙ্কটন খেতে বলছে যে, কিন্তু তাদের মধ্যে ইন্টারফারেন্স হওয়ার জন্য, অর্থাৎ যেই প্রাণীটা এখানে সুপ্রিয়র হবে, যে বেশি শক্তিশালী হবে, তাকতফুল হবে, ফিট হবে, ওকে, তার ভয়ের জন্য কি হচ্ছে, যে ইনফিরিয়র হবে, ওকে, যে কম শক্তিশালী হবে তাকে তার ভয় কী করে, সুপ্রিয়র প্রাণীটার ভয়ের জন্য ইনফিরিয়র প্রাণীটা কী হচ্ছে, বাধাপ্রাপ্ত হবে কি না, ওই সম্পদ যদি মানে থাকে, খাবার যদি প্রচুর পরিমাণে থাকে, বুঝতে পারলি, তবুও সে খেতে পারবে না, এটাকে ইন্টারফারেন্স কম্পিটিশন বলা হচ্ছে, বুঝতে পারলি। তো এখান থেকে সে বলছে যে ফিটনেসটা একটা গুরুত্বপূর্ণ, ওকে, এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা ডারউইন বলেছে না, এটা ডারউইনের মতো বলছে, তাহলে যে ফিট হবে বেশি, সে বেশি নিজেকে ওখানকার খাবার সে তাড়াতাড়ি খেতে পারবে, এবং তা সে মানে কি বলবো, যেটাকে দাদাগিরি সে করতে পারবে, ওকে, এবং অন্য যে ইনফিরিয়র প্রাণীটা, ওকে, সে ভয় পাবে তাকে দেখে, ওকে, সব মানে খাবার অ্যাভেলেবেল থাকলেও খেতে পারবে না, এটাই বলছে, ওকে। তারপর ইট ইজ রিলেটিভলি ইজি টু ডেমনস্ট্রেট ইন এ ল্যাবরেটরি, একটা এক্সপেরিমেন্ট করেছিল অ্যাজ এ গজ একজন সায়েন্টিস্ট, ওকে, গজ আদার এক্সপেরিমেন্টাল ইকোলজিস্ট, একজন ইকোলজিস্ট, ওকে, হয় রিসোর্সেস আর লিমিটেড, যখন রিসোর্স যে খাবার কি থাকবে লিমিটেড থাকবে, হ্যাঁ, বুঝতে পারলি, লিমিটেড হবে, দ্য কম্পিটিটিভলি সুপ্রিয়র স্পিসিস উইল এভেনচুয়ালি এলিমিনেটেড দ্য আদার স্পিসিস, বলছে যে সুপ্রিয়র যেটা, ওকে, যে শক্তিশালী হবে, যে ফিট হবে অন্য ইয়ে থেকে, স্পিসিস থেকে, সে অন্য স্পিসিসটাকে, প্রাণীগুলোকে কি করবে, যারা ইনফিরিয়র, ওকে, যারা দুর্বল, তাদের কি করবে, এলিমিনেট করে দেবে, তারা মানে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, ওকে। বাট এভিডেন্স ফর সাচ কম্পিটিশন এক্সক্লুশন অকারিং ইন এ নেচার ইজ নট অলওয়েজ কনক্লুসিভ, বলছে যে কিন্তু এটা সবসময় সঠিক হয় না, ওকে। স্ট্রং অ্যান্ড পারসুয়েসিভ circumstantial evidence does not exist, however, in some cases. The Abingdon tortoise in Galapagos Island became extinct within a decade after goats were introduced on the island, apparently due to the greater browsing efficiency of the goats. বলছে যে স্ট্রং পারসুয়েসিভ, এখানে একটা উদাহরণ দিয়েছে যে যেটা বললো, হ্যাঁ, সেটা সবসময় ঠিক নয়, যে অ্যাবন্ডনে যে একটা টর্টোয়েস, ওকে, এই গ্যালাপাগোস আইল্যান্ডে থাকতো, হ্যাঁ, ছিল, সেখানে সে বিলুপ্ত হয়ে গেল এক ডিকেডের মধ্যে, 10 বছর পরে। কেন? সেখানে গটস নিয়ে আসা ছিল, ছাগল সেখানে নিয়ে আসা হলো, ওকে, ওই আইল্যান্ডটাতে, বুঝতে পারলি, ইন্ট্রোডিউস অন দ্য আইল্যান্ড অ্যাপারেন্টলি ডিউ টু দ্য গ্রেটার ব্রাউজিং এফিসিয়েন্সি অফ দ্য গেট, কারণ এই যে ব্রাউজিং এফিসিয়েন্সি কার, মানে তা যে মানে খাওয়ার ক্ষমতা, ওকে, বা সেটাকে খোঁজার ক্ষমতা কার ছিল বেশি, গোটসের। অ্যাকচুয়ালি এই যে অ্যাভিংডন যে টর্টোয়েস, এ কী খেত বলতো, এ ঘাস খেত, হ্যাঁ, টর্টোয়েসটা, ওকে, আর এই ছাগল কী খায়, ঘাস খায়।
তো ছাগলের ঘাস খাওয়ার ক্যাপাসিটিটা এফিসিয়েন্সিটা বেশি ছিল টর্টয়েসের থেকে। তো সব ঘাস হচ্ছে এ খেয়ে ফেলতো যখন এই ছাগলকে ওখানে নিয়ে আসা হলো আইল্যান্ডে, দ্বীপে। তো টর্টয়েস কি ধীরে ধীরে খাবার না পেয়ে বিলুপ্ত হয়ে গেল। বুঝতে পেরেছিস? তো এখানে এই যে ফিট হওয়া, এফিসিয়েন্সিটা থাকা বেশি, এটাই এক্সাম্পলগুলো দ্বারা বোঝানো হচ্ছে। ওকে, অ্যানাদার এভিডেন্স, আরেকটা প্রমাণ, এভিডেন্স ফর occurrence of competition in nature comes from what is called competitive release। আরেকটা এখানে জিনিস বলেছে কম্পিটিটিভ রিলিজ। কম্পিটিটিভ রিলিজ বলতে কি বলছে, যে এই স্পিসিস হুজ ডিস্ট্রিবিউশন ইজ রেস্ট্রিক্টেড টু এ স্মল জিওগ্রাফিক্যাল এরিয়া বিকজ অফ দ্য প্রেজেন্স অফ এ competitively superior species is found to expand its distributional range dramatically when the competing species is experimentally removed। বলছি কম্পিটিটিভ রিলিজ বলতে এটা, যে এই যে দুটোর মধ্যে তোর কম্পিটিশন হচ্ছে, বুঝতে পারলি, যে স্পিসিস দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে, একটা হলো সুপ্রিয়র স্পিসিস আর একটা হলো ইনফিরিয়র, দুর্বল। একজন সবল, একজন দুর্বল, বুঝতে পারলি? তাহলে এতক্ষণ ধরে আমরা জানলাম যে যার এফিসিয়েন্সি বেশি, যে স্ট্রং বেশি, সে কি টিকে থাকবে। কিন্তু বলছে কম্পিটিটিভ রিলিজে এটা এরকম একটা পরীক্ষা যদি করা যায়, যে হচ্ছে স্ট্রং, সুপ্রিয়র, তাকে যদি ওই জায়গা থেকে রিমুভ করে দেওয়া হয়, তাহলে যে ইনফিরিয়রটা, যে দুর্বল ইয়েটা, স্পিসিসটা, প্রজাতিটা, সে কিন্তু দ্রুত হারে সেখানে আবার কী হবে, বেড়ে যাবে কি না? কারণ এতদিন তো আর বাধা ছিল, সে ভয় করতো যে সুপ্রিয়র ছিল, ওকে, খেতে পারতো না ঠিকমতো, খাবার থাকলেও, তার জন্য ভয়ে বিভিন্ন কারণে। বুঝতে পারছিস জিনিসটা জেনারেলি? তো এটাকে কম্পিটিটিভ রিলিজ বলছে। ওকে, কোশ্চিন আসবে কিন্তু এটা, ওকে, কম্পিটিটিভ রিলিজ বলতে। ওকে, তারপর এখানে কর্নেলস এলিগ্যান্ড, যখন সায়েন্টিস্ট, ওকে, ফিল্ড এক্সপেরিমেন্ট, সে এক্সপেরিমেন্টটা করেছিল যে শোড দ্যাট অন দ্য রকি সি কোস্ট অফ স্কটল্যান্ড দ্য লার্জার অ্যান্ড কম্পিটিটিভলি সুপ্রিয়র barnacle balanus dominates the other intertidal area and exclude the smaller barnacle Cathamulus from that zone. In the general, herbivores and plants appear to be more adversely affected by competition than carnivores। দেখ, তাহলে এখানে যে উদাহরণ দিয়েছে, এটা তাহলে এই কম্পিটিটিভ রিলিজের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্টটা করেছিল কর্নেল এলিগ্যান্ড, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখানে বলেছে যে এই যে সুপ্রিয়র যে ছিল কি বার্নাকেল ব্যালানাস, ওকে, এই যে প্রাণীটা, এটা কার, ওই যে ইন্টারটাইডাল সি এরিয়াতে, ওকে, ওকে। আর এখানে যে স্মলার যে ছিল, ইনফিরিয়র ছিল, স্মলার ব্যারাঙ্কেল যেগুলো ছোট ছিল, ক্যাথামুলাস, সেগুলো কী হয়েছিল, এক্সক্লুড হয়ে গেছিলো, সেখান থেকে বিলুপ্ত হয়ে যাওয়া। ওকে, কিন্তু ইন জেনারেল হার্বিভোরাস and plant appears to be more adversely affected by competition than carnivorous। ওকে, বলছে যে বাই কম্পিটিশন দেন কার্নিভোরাস, প্লান্ট অ্যাপিয়ার্স হতে পারে। অ্যাকচুয়ালি হার্বিভোরস হচ্ছে যারা ওই যে প্লান্ট খাবে, উদ্ভিদ খাবে। ওকে, তাহলে এই জায়গাটা মনে রাখবি। তারপর হলো পরের এইটা পেরাতে চলে যাব, ভেরি ইম্পর্টেন্ট, এই যে গস, যেটা বললাম, গস একজন সায়েন্টিস্ট। ওকে, গস কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা অনেকবার এসেছে অলরেডি নিটে। হ্যাঁ, গসেস কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল কী বলছে, স্টেট দ্যাট দ্য টু ক্লোজলি রিলেটেড, যদি দুটো খুব কাছাকাছি, ওকে, সম্পর্কযুক্ত স্পিসিস, এই যে ক্লোজলি রিলেটেড স্পিসিস কম্পিটিং ফর দ্য সেম রিসোর্সেস, একই খাবারের জন্য কী করে, হ্যাঁ, কী করে কম্পিটিশন করে কি না, তাহলে বলছে যে ক্যান নট কো এক্সিস্ট, একই সঙ্গে বেশি দিন থাকতে পারবে না, indefinitely, and the competitively inferior one will be eliminated eventually। বলছে যে এটা কম্পিটিটিভলি যে ইনফিরিয়র যেটা হবে, অ্যাকচুয়ালি যে দুর্বল যেটা হবে, হ্যাঁ, সুপ্রিয়র যে স্ট্রংয়ের কাছে কি টিকে থাকতে পারবে না। আচ্ছা, সাপোজ বললাম যে তোরা কেউ 10 জন লোককে একটা রাখা হয়েছে একটা জায়গায়, এমন জায়গায় যেখানে ধর 100 দিন তারা কোনো খাবার পাবে না, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আছে, বা কিছু প্রাণী রাখা হয়েছে ক্লোজলি রিলেটেড, মানুষে নয়, তাহলে হয়তো এটা ভাগও করে নিতে পারে, যে
যা খাবার আছে সবাই খেয়ে যতদিন বাঁচবো সেটা না। এই জিনিসটা এরকম দেখা গেলো ওখানে ইয়ে আছে, কি বলবো, যে ধর দুটো প্রাণী আছে, মানুষ আছে এবং কিছু ধর ছাগল আছে বা গরু আছে এমন একটা জায়গায়, কিন্তু খাবার যেটা আছে সেটা মানুষও খেতে পারবে, গরু আর ছাগলও খেতে পারবে। তাহলে ওই খাবারগুলো শেষ হয়ে গেলে সেখানে কোনো খাবার পাবে না, তাই খাবারটা কে খাবে? মানুষ খাবে। ওকে, অন্য যে ইনফিরিয়র প্রাণীরা তারা কী হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এটাই বলছে গোসের হলো কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আর এটা বলছে যে দিস মে বি ট্রু ইফ রিসোর্সেস, বলছে যে রিসোর্সেস, এই যে রিসোর্সেস, খাবারটা কী হবে, সম্পদটা কী হবে, লিমিটেড হতে হবে, সীমাবদ্ধ হতে হবে, সীমিত হতে হবে, হ্যাঁ। বাট নট আদারওয়াইজ মোর রিসেন্ট স্টাডিড, কিন্তু এটা সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে, এটার জন্য এটা একটা শর্ত, লিমিটেড রিসোর্স হতে হবে। আমি যেটা বললাম দেখ, মোর রিসেন্ট, এর সম্প্রতি স্টাডি করে দেখা গেছে যে ডোন্ট সাপোর্ট সাস গ্রোস জেনারেলাইজেশন অ্যাবাউট কম্পিটিশন, পুরো কম্পিটিশনের ক্ষেত্রে এটা সঠিক নয়। ওকে, হোয়াইল দে ডু নট রুল আউট দ্য occurrence of interspecific competition in nature, they point out that species facing competition might be evolved mechanisms that promote to coexistence rather than exclusion। বলছে যে ধর মানে কি বলছে, তারা ধর একই ধরনের প্রাণীরা যদি কম্পিটিশন না করে নিজেদের মধ্যে কি খাবারটা ভাগ করেও নিতে পারে, যে যতদিন বাঁচবো সবাই বাঁচবো। ওকে, এই ধরনের জিনিসটা বলেছে, বুঝতে পারলি? ধর এটা বলছে যে সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে, যেই খাবারটা আছে ওই খাবারটাকে ভাগ করে নিয়ে সবাই বাঁচতে পারে। ওকে, তো বলছে ওয়ান সাস মেকানিজম ইজ রিসোর্স, এটাকেই বলা হয় তো রিসোর্স পার্টিশনিং, মানে ভাগ করে নেওয়া সম্পদটা, খাবারটা। ওকে, ইফ টু স্পিসিস, হ্যাঁ, টু স্পিসিস কম্পিট ফর সেম রিসোর্স। ওকে, বলছে যে দুটো প্রজাতি যদি একই খাবারের জন্য কম্পিটিশন করে, দে কুড অ্যাভয়েড কম্পিটিশন বাই, বলছে যে তারা কম্পিটিশনটাকে অ্যাভয়েড করতে পারে, ওকে, নাও করতে পারে, তাদের পছন্দ সেটাকে তারা চুজ করতে পারে। ফর ইনস্ট্যান্স, উদাহরণ হিসেবে, যে ডিফারেন্ট টাইমস ফর ফিডিং অর ডিফারেন্ট ফর এজিং প্যাটার্ন। ওকে, এই ধরনের বললো যে ধর এমন একটা ধর যে জায়গা যেখানে একই খাবার খাচ্ছে, ওকে, গরু, ছাগল, মহিষ, ওকে, বুঝতে পারলি, একটা অল্প জায়গার মধ্যে, তো সেটা তারা একই সঙ্গে না খেয়ে, সাপোজ ধর এরকম ভাব, ইমাজিন কর, গরু ছাগল তো চিন্তা করতে পারে না যে ভাগ করে নেবে, ধর ওই জায়গাটার মধ্যে কী হচ্ছে যে টাইমটা তারা করে নিল, ভাগ করে নিল, যে যখন ওই জায়গায় গরুরা খেতে যাবে, ঘাস খেতে যাবে, তখন ছাগল আর মহিষ কেউ যাবে না। ওকে, আবার দেখা গেলো যখন মহিষ যাবে তখন অন্যরা যাবে না, তার টাইমটাকে সে ফিডিংয়ের টাইমটাকে চেঞ্জ করে নিচ্ছে, প্যাটার্ন। এটা এক্সাম্পল দিচ্ছে, বুঝতে পারলি? তো এরকম অনেক এক্সাম্পল হতে পারে। তো এটা যে এই জিনিসটা, এই কনসেপ্টটা কে দিয়েছে? এই কনসেপ্টটা দিয়েছে হলো মেক আর্থার। ভেরি ইম্পর্টেন্ট, এই সায়েন্টিস্ট মেক আর্থার। সো এটা আসতে পারে showed that the 5 closely related species of arvelar living on the same tree were able to avoid competition and coexist due to behavioral differences in their four-egging activities। তাহলে এই মেক আর্থার একটা এরকমই একটা যে উদাহরণ দিয়েছে যে 5টা ক্লোজলি রিলেটেড স্পিসিস কার আর বেলার একটা প্রাণী, ওকে, তারা হচ্ছে একই গাছে বাস করতো, ওকে, একই ট্রির মধ্যে বাস করতো, কিন্তু তারা কম্পিটিশন করতো না, তাদের খাবারটা একই ছিল, ওকে, একই খাবার খেত তারা, কিন্তু তারা একে অপরকে কী করতো, কোএক্সিস্ট, মানে সহযোগিতা করতো, ওকে, কোএক্সিস্ট, সবাই বেঁচে ছিল, ওকে, ডিউ টু বিহেভিয়ারাল ডিফারেন্স, তাদের হচ্ছে যে বিহেভিয়ারের মধ্যে, ওকে, চারিত্রিক তাদের মধ্যে পরিবর্তন করছে তারা নিজেদের, যে ফোর এগিং মানে খাবার খোঁজার যে প্রক্রিয়াটা, অ্যাক্টিভিটিসটা, কর্মকাণ্ডটা, অর্থাৎ আলাদা আলাদা সময় তারা খাবার টাইমটাকে ভাগ করে নিত, ওকে, এরকম হতে পারে। সো আশা করছি তারা বুঝতে পারলি। ওকে, খুব ধীরে বললাম, ওকে, আজকে
অ্যান্ড ভালোভাবে আশা করছি বুঝতে পারছিস। ওকে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এই চ্যাপ্টারের এই জায়গাটাই আই থিঙ্ক একটু টাফ আছে এবং ইজি আছে। ওকে, বারবার উদাহরণগুলো পড়তে হবে, এখান থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসে ভেরি। তো ঠিক আছে, এটা পড়ে নে, তারপর কালকে এটা শেষ হয়ে যাবে। 3টা থাকলো। ওকে, প্যারাসাইটিজম পড়বো, পরজীবিতা, তারপর হলো কমেন্সালিজম, আর হলো মিউচুয়ালিজম, এটা কালকে পড়বো। দেখ তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আশা করছি তোরা ভালোভাবে পড়ছিস। ওকে, সুসময়, অরিজিৎ আর সৌরভের কী ব্যাপার, পড়ছে কি না? হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড নতুন কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো তোমাদের কোনো বন্ধুবান্ধব যারা নিট পরীক্ষা দেবে। ওকে, যারা নিটের জন্য প্রিপারেশান নেবে ভবিষ্যতে বা এবার রিসেন্ট দেবে। ওকে ওকে, যেন তারা এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। আর আশা করছি যারা দেখবে ভিডিওটা মনোযোগ সহকারে এই ভিডিওগুলো, তারা অবশ্যই এই ভিডিও থেকে উপকৃত হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।